তুমি এখানে কি করছো? এখানে এলে কি করে? তুমি তুমি হাসপাতাল থেকে বেরোলে কেন? আচ্ছা, এরকম ভাবে কেউ রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করে? যদি কোনো একটা অঘটন ঘটে যেত? তোমার কোনো সেন্স নেই, বুদ্ধি নেই মাথায় এইটুকু কি? বকছো কেন? ওই লোক দুটো তো নিয়ে যাচ্ছিল কোথায় জোর করে। আরে কি তুমি হাসপাতাল থেকে বেরিয়ে গেছিলে কেন? যদি কিছু হয়ে যেত? বেরোবো না কেন? তোমরা আমাকে এখানে রেখেছো কেন? রাখবো না? তোমার হাতে পায়ে মাথায় কেটে গেছে, এই জন্য তো তুমি এই হসপিটালে আছো। আচ্ছা, তোমার পায়ে হাতে মাথায় চোট লাগলো কি করে? জানি না, মনে নেই। ও কোথায়? একটু মনে করার চেষ্টা করো, কি করে ব্যথা পেলে। আচ্ছা, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল কি? উফ, ওকে ডাকো না। কাকে ডাকবো? ওই যে ওই লোকটা আমার রাস্তায় বাঁচালো না। কোথায় ছিলে তুমি? দেখো না, এই বুড়োটা আমার চোখের মধ্যে আলো দিয়ে কি সব দেখছিল, তারপর একটা অন্য ঘরে নিয়ে গেল, কত এইসব মাথার মধ্যে কি সব লাগালো, তারপর একটা বড় পাইপের মধ্যে ঢুকিয়ে দিল, কি শব্দ হচ্ছিল, তখন আমাকে বাঁচালে না কেন? She has gone back to her childhood. ওর ছোটবেলায় ফিরে গেছে, কিছুই মনে করতে পারছে না, এমনকি নিজের নাম, কিভাবে অ্যাক্সিডেন্ট হলো, কিচ্ছু না। তোমরা আমার চুপি চুপি কথা বলছো কেন? স্কুলে বলে, টিচার বলে ব্যাড ম্যানার্স। ইউ টক টু হার, আমি রিপোর্টগুলো দেখছি। সিদ্ধার্থ, শীত তার তো আমার নাম সিদ্ধার্থ। এবার তোমার নামটা বলো দেখি। তোমার নাম কি? ওর নাম মিনা। ও নিজের নাম জানে না, ও বলছে না কেন? আচ্ছা বেশ, এখন তো তুমি ওর নামটা জানতে পারো। এবার তোমার নামটা বলো। আমার নাম আমার নাম জানি না তো। একটু মনে করার চেষ্টা করো, দেখো ঠিক মনে পড়বে। নাম একটু জোর দাও। তোমার তোমার বাড়িতে কি নামে ডাকে? তোমার বাড়ি কোথায়? তোমার বাড়িতে কে কে আছে? একটু মনে করো, একটু মনে করো না প্লিজ, দেখো ঠিক মনে পড়বে। না, জানি না। স্যার, একটা ব্যাপারে কিন্তু আমি ডেফিনেট, এই মেয়েটি কোনো না কোনো ভাবে কিন্তু ডাক্তারি প্রফেশনের সাথে কানেক্টেড। মেয়েটার এই যে আঘাতজনিত কারণে লস অফ মেমোরি, এটা কিন্তু টেম্পোরারি। আমার বিশ্বাস ও যেভাবে নিজে থেকে কোমা থেকে বেরিয়ে এসেছে, এই স্টেজটা ও পার করে দেবে। মেডিকেশন চালু থাকুক, আর একটু সময় দাও ওকে। তবে হ্যাঁ, এই সময় ওর ফ্যামিলি পাশে থাকলে খুব ভালো হতো, কিন্তু কোথায় পাবো আমরা? তুমি এক কাজ করো, তুমি ওকে একটু কেয়ার করো, কারণ আমি লক্ষ্য করেছি যে মেয়েটা তোমাকে ট্রাস্ট করে, কোথাও একটু ভরসা করে। তুমি ওর ফ্যামিলির জায়গাটা নাও, দেখো তোর মেমোরি ফেরাতে পারো কিনা। আমি যথাসাধ্য চেষ্টা করব স্যার। দেখি দেখি কোনোভাবে যদি
মেয়েটির স্মৃতি ফেরাতে পারি। এই হসপিটাল ছেড়ে বেরিয়ে গেছিল কেন তুমি? একা একা বেরিয়ে গেলে যে বড়। এই সত্যি কি তোমার নাম মনে নেই নাকি ঢপ দিচ্ছ? বেরিয়ে গেছিলে কেন? এই কি হলো, চুপ করে আছো কেন, বলো। ঘুম থেকে উঠে ভয় করছিল, কেউ কোথাও ছিল না তো। তা বলে একেবারে রাস্তায়, একেবারে হিন্দি ফিল্ম। এই বল না, তোর নাম কি? কেন ঢপ দিচ্ছিস? আরে আমরা জানি তোর খুব মনে আছে। নাম মনে নেই তো। আচ্ছা তোর বরের নামটা বল অন্তত। শুনলাম তোর পেটে নাকি বাচ্চা ছিল। এদিক নেই ওদিক আছে। এই বাচ্চাটা তোর বরের নাকি অন্য কারো? নাকি সে তোকে ঠেলে ফেলে দিয়েছে কোথাও? বল না। কি বাজে বাজে কথা বলছো? বাচ্চা তো বড়দের হয়, আমি তো বড় নই। কিসব বলছিস রে তুই? হ্যাঁ তুই কি বড় না? আচ্ছা বল না, বাচ্চাটা কোত্থেকে এলো? আরে বল না। আরে বল, কি হলো, চুপ করে আছিস কেন? বল না রে। কি রে? তুই বল না। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, সিদ্ধার্থ! কি হচ্ছে কি এখানে? দেখো না ওরা কি সব বাজে বাজে কথা বলছে। আপনাদের লজ্জা করে না? একজন মেন্টালি চ্যালেঞ্জ পেশেন্টের সাথে আপনারা ইয়ার্কি মারছেন? আপনাদের কোনো সেন্স নেই? এই আপনারা নার্স, সেবিকা? ননসেন্স, বেরিয়ে যান। স্যার আমরা একটাও কথা বলবেন না, আমি সব দেখেছি। ননসেন্স। একটা মানুষের সাথে যদি প্রপার বিহেভ না করতে পারেন, অ্যাটলিস্ট তার ক্ষতি করার চেষ্টা করবেন না কোনোদিন। আর আপনাদের জন্যই তো উনি হসপিটাল থেকে বেরিয়ে চলে গেছিলেন। আপনাদের লজ্জা করে না? জানেন কত বড় একটা কাণ্ড ঘটে যেতে পারতো? কি হয়েছেটা কি? কি হবে স্যার, এই আমাদের নার্স ওনাকে টিজ করছে। পেশেন্টকে তো আর পেশেন্ট মনে করে না, খোরাক মনে করে। আর সিরিয়াসলি আপনাদের কোনো লজ্জা নেই? এখন আপনারা এখানেই দাঁড়িয়ে আছেন, যান না এখান থেকে, প্লিজ যান। কি হয়েছে বলো? এই তো এই তো এই তো বল। ওরা না কি সব বলছিল, বলছিল আমার আমার নাকি বাচ্চা। ওসব বাজে কথা কান দিও না। শোনো, আমি বরং তোমাকে একটা ভালো কথা বলি। আমি ঠিক করেছি তোমার একটা নাম দেব। নাম কি? নাম রাজেশ্বরী। রাজু নেবে নামটা? পছন্দ তোমার? রাজেশ্বরী। রাজেশ্বরী, রাজেশ্বরী। আমার বোনের নামটা ওকে দিলাম স্যার। আমার যখন 12, আমার বোনের 8, ও তখন হঠাৎ করে আমাকে ছেড়ে চলে যায়। হ্যালো, কোথায় তুই? বাড়ি ফিরবি কখন? পিসিমণি রোজ এক প্রশ্ন কেন করো বলো তো, যে আমি কখন ফিরবো? আর তোমাকে তো বলেছি আমাকে রোজ এক প্রশ্ন করো না। আমি কখন ফিরবো কখন ফিরবো? আমার দেরি হবে, তোমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ো। আমার কাছে বাড়ির চাবি আছে, আমি ঠিক লক করে ঢুকে পড়বো, কাউকে ডিস্টার্ব করবো না। এক কথা রোজ রোজ বলো না, আমার ভালো লাগে না।
পিসিমণি, আমি আজ আর ফিরবো না। আজও তোমায় বসিয়ে রাখবো। আমার যা আর ফেরা হবে না পিসিমণি। কি করে ফিরবো বলো তো? ওই ঘরের মধ্যেই তো আনন্দী আছে, সেখানে আমার আনন্দের সংসার ছিল। খুব কম দিনের জন্য হলেও আমাদের একটা সংসার ছিল ওখানে। সেই ঘরে আনাচে কানাচে আনন্দী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কি করে থাকবো ওখানে? সমস্ত স্মৃতি আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে পিসিমণি, কুড়ে কুড়ে খাচ্ছে। আমি ঘরে গেলে আনন্দীকে দেখতে পাচ্ছি। আমার স্মৃতি বুঝি কেবলমাত্র ওই ঘরের মধ্যেই? তুমি কি বলছিলে তুমি? আমি শুধু ওই ঘরটুকুর মধ্যেই আছি, আর কোথাও নেই। তুমি এখানে আছো আনন্দী। মন রাখার কথা বলতে শিখে গেছে তো? আমি যে মন রাখার কথা বলতে পারি না সেটা তুমি খুব ভালো করে জানো। আমি সেটাই বলি যেটা সত্যি কথা। বেশ, তা আমার কথা ভাবছিলে কেন? তোমাকে মিস করছি বলে। একটুখানি নেমে ওদিকে গেছিলাম, এর মধ্যে আমায় মিস করছো? করছি, খুব করছি। ডাক্তারবাবু, এটাকে কিন্তু বাড়াবেন না। মোটেও একটুখানি তুমি ওদিকে যাওনি। আমি কতদিন তোমার অপেক্ষায় রয়েছে তুমি জানো? এটাই তো বেশ ভালো। এই যে তুমি আমার অপেক্ষা করছো, ভাবছো আমি আসবো, চলে এলে তো সেই মজাটাই শেষ। অপেক্ষা করার মতো মজা না আর কোনো কিছুতে নেই। না, এসব বাজে কথা। একটু মজা নেই, একটু নেই। আনন্দী, ঘুম হলো? আমরা কোথায় এলাম? কোথায় এলাম সিদ্ধার্থ? এই দেখো, আবার আমাকে সিদ্ধার্থ বলে ডাকে। বলেছি না আমাকে দাদাভাই বলতে? ঠিক রাজেশ্বরী যেমন আমায় ডাকতো। দাদা ভাই? দাদা ভাই ভালো না, সিদ্ধার্থ ভালো। যুক্তাক্ষর। তুমি স্কুলে যুক্তাক্ষর পড়েছো? হ্যাঁ পড়েছি তো, তাই তো জানি, পড়েছি। রাজেশ্বরী, তুমি কোন স্কুলে পড়াশোনা করেছো? স্কুল নাম জানি না। আমি জল খাবো। জল তো এই মরেছে, জল তো গাড়িতে নেই। আচ্ছা, আমি বলছিলাম যে তুমি বাড়ি পৌঁছে যদি জল খাও খুব কি অসুবিধা হবে? না, জল খাবো, খুব জল তেষ্টা পেয়েছে, গলা শুকিয়ে গেছে, আমি জল খাবো। ও ঠিক আছে, দেখছি আমি। রাজেশ্বরী কোথায় গেল মেয়েটা? আমি কি আমার বোনকে আবার হারিয়ে ফেললাম? না, রাজেশ্বরী! রাজু! রাজেশ্বরী কোথায় তুমি? ডক্টর মৈত্র, আমি ওর কাছে শুনেছি আপনি তো ডক্টর নন, আপনি ভগবান। ইউ আর এ মিরাকেল ম্যান। আপনার হাতে নাকি জাদু আছে, আপনি নাকি জমের হাত থেকে পেশেন্টকে ফিরিয়ে আনেন। ডক্টর, আমি শিওর আপনি মেন্টালি ডিস্টার্বড হয়েই হয়তো এরকম একটা কাজ করে ফেলেছেন, বাট সেটার এরকম এক্সপ্রেশন তো হতে পারে না। আপনি এভাবে ড্রাঙ্কড অবস্থায় গাড়ি চালাবেন, এটা তো মেনে নেওয়া যায় না, তাই না? আই এম সরি, আই এম ভেরি সরি। আর এরকম হবে না। আমি এক্সপেক্ট করব আপনার সঙ্গে কখনো যেন এভাবে আর দেখা না হয়। আপনার সঙ্গে কেউ নেই তো? না, আমি একাই আছি। বেশ, তাহলে ডক্টর, আমরা আপনাকে আজ বাড়ি পৌঁছে দিচ্ছি।
আপনি ড্রাইভ করার মতো অবস্থায় নেই। আপনাকে ড্রাইভ করে নিয়ে যাবে আমাদেরই লোক। না না অফিসার, এসবের দরকার নেই, থ্যাংক ইউ। আমি রাত্রে এখানে গাড়ির মধ্যে থেকে যাব, নাহলে কোনো ক্যাব ট্যাব নিয়ে চলে যাব। এরকম করি না না, কোনো দরকার নেই, আমরা তো আছি, আপনাকে পৌঁছে দেবো। এ কি ম্যাডাম, আপনি এখানে কি করছেন? আপনাকে যেতে বললাম না? আনন্দী, 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 আনন্দী। কাকা মৈত্র, কি হলো? আনন্দী এখানে এসেছিল? সত্যি কি এসেছিল নাকি সবটা আমার কল্পনা? নাকি এই যে এর কথাই বলছিলাম। কিন্তু সে কই? সে কই মানে? এই রাজু, এই বোকা, আমি এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। ভয় পাওয়ার কিচ্ছু নেই, এ হচ্ছে তারা মাসি, তোমাকে খুব ভালোবাসবে। ভয় পাচ্ছ কেন তুমি? এই যে ওর কথাই বলছিলাম। এইদিকে এই এখানে চুপটি করে বসো, বসো দেখি, বসো বসো বসো, গুড গার্ল। বলি, ও কি এখন থেকে এখানেই থাকবে? বলছি তাছাড়া আর উপায় কি বলো? তুমি তো সবই বোঝো। এরকম ভাবে প্লিজ বলো না। মেয়েটার একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, জানো? দেখতে পাচ্ছ তো ব্যান্ডেজটা। অনেক কিছু হারিয়েছে মেয়েটা, বড় দুঃখী, জানো? বাচ্চাটাও নষ্ট হয়ে গেছে। 14 সপ্তাহের প্রেগনেন্ট ছিল। তার উপর ওর পুরনো কথা কিচ্ছু মনে নেই, সব ভুলে গেছে। কি বলছো গো দাদা বাবু? এত খারাপ অবস্থা? নয় আর বলছি কি আমি, আর তাই জন্য তো ওকে এখানে নিয়ে এলাম। ওখানে তো ওকে দেখাশোনার কোনো লোকই ছিল না হাসপাতালে। এইবার বুঝেছি একে কেন তুমি নিয়ে এলে। মায়ায় জড়িয়েছো, নিজের বোনকে দেখছো ওর মধ্যে। এই এতগুলো দিন পেরিয়ে গেল, এখনো তাকে মনে রেখে দিয়েছো। চিন্তা করো না দাদাবাবু, তোমার বোনকে আমি খুব সামলে সামলে রাখবো, খুব সামলে রাখবো। এটা চাই, এটা চাই, এটা না 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 না। আরে ঝুনঝুনিটা কে নেবে? ঝুনঝুনিটা এটা গিনির প্লে টাইম, ঝুনঝুনি নিয়ে খেলবে। পছন্দ এটা? কুমির কুমির। নে অনুভব, ধর ওকে খাইয়ে দে, ওর খাবার টাইম হয়ে গেছে। এই তো এখন গিনির প্লে টাইম ওভার, এখন কিন্তু খেতে হবে মা, তুমি লক্ষ্মী মা।
আচ্ছা, এটা আমাকে দাও। এই দেখেছো কি লক্ষ্মী মেয়ে পিসিমণি। আচ্ছা, খাওয়ার পর আমরা কি করব গিনিমা? কিচ্ছু করবে না। খাওয়ার পর গিনি ঘুমোবে, তারপর ওর মা এসে নিয়ে চলে যাবে। এই তো ওরে বাবা, বলতে না বলতে মা এসে গেছে। দেখেছো দেখেছো গিনি, যেই আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করলাম তাড়াতাড়ি মা চলে এলো তোমাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তুমি এখন বাড়ি যাবে না, আমরা ঘুরতে যাব তারপর। শোনো, এক কাজ করো, তুমি বাড়ি চলে যাও, তারপর না হয় ওকে একটু ঘুরিয়ে আমি বাড়িতে ড্রপ করে দেবো। না, আর কোনো ঘোরাঘুরি নয়। আর এমনি তো বাইরে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো ঠান্ডা লেগে যাবে। আমরা এবার বাড়ি যাব। দেখেছো গিনিমা, তুমি আমি ঘুরতে যাব শুনে তোমার মা ভয় পেয়ে গেছে। নন্দা, আমি গিনিকে নিয়ে গাড়ি চালিয়ে যাবো ভেবেই তুমি ভয় পেয়ে গেছো না? ভয় পাওয়াটাই কি স্বাভাবিক নয় অনুভব? কাল রাত্রে তুই যা কাণ্ড ঘটিয়েছিস, তারপর তো আমি নিজে নন্দাকে বলবো তোর সঙ্গে বাচ্চাকে একা রাস্তায় না ছাড়তে। ছি, 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 ছি। মাঝ রাত্রে বাড়িতে পুলিশ এসে ডক্টর অনুভব মৈত্রকে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি পৌঁছে দিয়ে গেল। এটাও আমাদের দেখা বাকি ছিল। পুলিশটা যদি তোকে চিনতে না পারতো, তোর কি অবস্থা হতো ভেবে দেখেছিস? জেল তো খাটতিস, তার সঙ্গে জরিমানাও হতো। তোর কপাল ভালো যে এখনো কিছু মানুষ ডক্টর অনুভব মৈত্রকে মনে রেখেছে, আর তুই সেই মানুষটাকে তোর জীবন থেকে মুছে ফেলতে চাইছিস। পিসুমণি, পিসুমণি তুমি শান্ত হতো, এরকম করো না, শান্ত হো। আমি পারছি না নন্দা, আমি জাস্ট শান্ত হতে পারছি না। আমার ছেলেটা। তোমার ছেলেটা কি উচ্ছন্নে গেছে? তোমার ছেলে খারাপ হয়ে গেছে? চুপ কর তুই, মুখে মুখে খালি কথা। ঠিক করেছে নন্দা তোর সঙ্গে বাচ্চাটাকে বেরোতে না দিয়ে। চলো মা, আমরা ঘুরতে যাব। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন না না, ঘুরতে যাবে না, দিয়ে আমাকে দিও, এখন ঘুমো ঘুমো কর। ঘুমোবে না পা? ঘুমোবে তো? শোনলাম মা, ঘুমবে। চল 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 চল। দাদা, আমি জানি গিনি আমার থেকেও বেশি তোমার কাছে সেফ, কিন্তু এখানে তো গিনির ব্যাপারে কথা হচ্ছে না, তোমার ব্যাপারে কথা হচ্ছে। তুমি এগুলো কি করছো দাদা? কেন করছো? দেখো, আমরা সবাই জানি, সবাই বুঝতে পারছি যে তোমার দিদির প্রতি একটা গিল্ট কাজ করছে। অনেক অন্যায় করেছো তুমি দিদির সঙ্গে, হ্যাঁ, অনেক ভুল বোঝাবুঝিও হয়েছে তোমাদের মধ্যে, আর সেগুলোর জন্য তুমি দিদির কাছ থেকে ক্ষমাও চাইতে পারোনি। দিদিও হয়তো নিজের অভিমান থেকে তোমাকে অনেক কথা বলতে পারেনি, অনেক কিছু এক্সপ্রেস করতে পারেনি, কিন্তু সেগুলো রিপেন্টেন্সের পথ তো এটা নয় যেটা তুমি করছো। এরম ভাবে তো চলতে পারে না না দাদা। তুমি যদি এরম উদ্ভ্রান্তের মতন ব্যবহার করতে থাকো, এটা তো খুব মুশকিল। এইভাবে তুমি আমাদের সবাইকে কষ্ট দেবে। আগে দিদিকে দিয়েছো, এখন পিসিমণি আর আঙ্কেলকে দিচ্ছ, আমাদেরকে দিচ্ছ, তারপরে গিনিকে দেবে। এটা তো তোমার একটা প্যাটার্ন হয়ে গেছে, আর এইভাবে তো চলতে পারে না। গিনিকে দেখেছো তো তুমি দাদা? ও তো তোমাকে ভীষণ ভালোবাসে, আর আমি জানি তুমি ওকে যথেষ্ট ভালোবাসো। কিন্তু একবার ভেবে দেখো তো, যেদিন গিনি বড় হবে সেদিন তো ও তোমার মধ্যে একজন আইডিয়ালকে খুঁজবে, একজন ফাদার ফিগারকে খোঁজার চেষ্টা করবে। আর তারপরে যখন ও বড় হয়ে জানতে পারবে যাকে ও নিজের আইডল মনে করে সে অ্যাকচুয়ালি একজন অ্যাডিক্ট, নেশাগ্রস্ত অবস্থায় পুলিশ তাকে ধরে, মাঝ রাত্রিরে ড্রাঙ্ক অবস্থায় অন্য কেউ তাকে বাড়ি পৌঁছে দিয়ে যাচ্ছে, তখন গিনির কেমন লাগবে? কি ইমপ্রেশন হবে ওর ওপরে? না নন্দা, আমি গিনিকে কষ্ট দেওয়ার কথা কোনোদিনও ভাবতেও পারি না। এই কথাটা তুমি অন্তত বলো। আমি জানি দাদা, আমি জানি তুমি ওকে কষ্ট দেওয়ার কথা তো অনেক দূরের কথা, তুমি ওকে কষ্ট দেওয়ার কথা ভাবতেও পারবে না, কিন্তু তুমি তো নিজের থেকে দেবে না। তোমার ভেতরে যে শোক আছে, যে কষ্টটা আছে, সেটা তোমাকে দিয়ে করাচ্ছে এইসব, আর ফিউচারও হয়তো করাবে। দাদা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। শোকের মধ্যে দিয়ে আমরা সবাই যাই, এরকম ভয়ানক ভাবে হয়তো নয়, কিন্তু শোক সবার জীবনে আসে। ভুলে যেও না, আমাদের জীবনেও কিন্তু এসেছিল দাদা। দিদির বিয়ের রাত্রিরে আমাদের বাবা আমাদের ছেড়ে চলে গেছিল। হঠাৎ করে আমাদের গোটা পরিবার দিদির মুখোপেক্ষী হয়ে গেল।
কিন্তু দিদি তখন কিন্তু শোকে ডুবে যায়নি। দিদির দায়িত্বের পথটা নিয়েছিল। দিদির দায়িত্বের হাত ধরে আমাদের সবাইকে ওই সিচুয়েশন থেকে বার করেছিল। আর তুমি কি করছো? তুমি নিজের দায়িত্ব থেকে, নিজের কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ। এটা তো ঠিক নয়। এর আগেও তোমার যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল তখনও কিন্তু তুমি একা যেতনি দাদা। দিদি তোমাকে জিতিয়েছিল, তোমার হাত ধরে অনেক কষ্ট সহ্য করে তোমাকে ওই সিচুয়েশন থেকে বার করেছিল। অনেক অপমান সহ্য করে ডক্টর অনুভব মৈত্রকে নিজের যোগ্য জায়গাটা ফেরত দিয়েছিল। আর তুমি কি করছো আজকে? তুমি জাস্ট এইভাবে দিদিকে অপমান করছো। সারাক্ষণ ড্রিঙ্ক করে, মদ খেয়ে দিদিকে ভোলার চেষ্টা করাটা ঠিক রাস্তা নয় দাদা। এটা হতে পারে না। তুমি দিদিকে অপমান করছো দিনে দিনে এইভাবে। এই যুদ্ধটা তোমাকে নিজেকে জিততে হবে। এখন কোনো আনন্দই নেই যে তোমাকে এই যুদ্ধটা জিতিয়ে দিতে পারবে। তোমাকে নিজেকে শক্ত হয়ে, নিজেকে স্ট্রং করে এই যুদ্ধটা, এই লড়াইটা একাই লড়তে হবে। দিদি তো অনেক কিছু করেছিল তোমার জন্য দাদা। এবার তুমি একটু চেষ্টা করো না। এই লড়াইটা জিতে, এই চ্যালেঞ্জটা জিতে দিদিকে প্রমাণ করে দাও যে তুমি তার যোগ্য। কিন্তু একবার ভেবে দেখো তো, যেদিন কিনি বড় হবে সেদিন তো ও তোমার মধ্যে একজন আইডিয়ালকে খুঁজবে, একজন ফাদার ফিগারকে খোঁজার চেষ্টা করবে। গিনির ফাদার ফিগার? না না, এইসব এইসব কি ভাবছি আমি? কি ভাবছি আমি? এরকম একটা স্বার্থপর ভাবনা। না না, ছি ছি, আমি এসব ভাববো না। অনুভবকে কেই বা মেনে নেবে এই অবস্থায়? আর কেনই বা মেনে নেবে? না না, ছি ছি, আমি ভাববো না। আমি কখনো ভাববো না ভাবে। না না, মা, আনন্দী কি তোমার কাছে আছে? ওকে একটু দেখে রাখো, আগলে রেখো। খুব অভিমানী মেয়ে, জানি আমাকে এখনো ক্ষমা করতে পারেনি, কিন্তু আমি এটাও জানি ওর আমার কথা খুব মনে পড়ে। আমি যেন এখনো শুনতে পাই ওর আওয়াজ, ওর ডাক, ওর কান্না। খুব ভালোবাসতো যে আমায়, কিন্তু আমি ওকে ভালো রাখতে পারিনি। আমি অযোগ্য ছিলাম ওর ভালোবাসার। কিন্তু আনন্দিত আমাকে খুব ভালোবাসতো। রাজু, এভাবে কেউ ডাকে নাকি? ভয় পেয়ে গেছি তো। তাই বুঝি? তুমি নাকি ভয় পেয়ে গেছো? সেই, আরে বাবা, ভয় তো আমি পেয়ে গেছি। কেন, তুমি কেন ভয় পেয়েছো? এরকম ভাবে কাউকে না বলে ঘর থেকে চলে আসতে হয়? হ্যাঁ, তুমি আমাকে না বলে এখানে কেন এসছো? জানি না, ইচ্ছে হলো তাই। এমনি তো কারুর এরকম ইচ্ছে হতে পারে না রাজু। আচ্ছা, তুমি যেই রাস্তা দিয়ে এলে সেখানে কিছু চেনা পড়লো? না, চেনা পড়েনি। আচ্ছা রাজু, তোমার বাবা কি কলকাতায় থাকে? আমি জানি না, জানি না। কিন্তু তোমার কথা বলা, তোমাকে দেখে, আর অ্যাক্সিডেন্টের সময় তুমি যে পোশাক পরেছিলে, তাতে আমার ধারণা তুমি এই শহরের। বাড়িটা যেন কোথায় বলেছিলে? আমি তো বলিনি, আমি তো জানি না। ও, বলনি না? কিন্তু রাজু, তোমার বাড়িটা তো আমাদের খুঁজে বের করতে হবে না? দেখো, তোমার বাড়িতে নিশ্চয়ই তোমার মা, তোমার বাবা, আরো ভাই বোনেরা আছেন, আরো অনেক লোকজন আছে। তারা তো তোমার জন্য অপেক্ষা করছে, চিন্তা করছে। আমাদের তো খুঁজে বের করতে হবে বাড়িটা, তাই না?
কেন খুঁজে পেতে হবে? কেন খুঁজে না পেলে কি হবে? সে কি, তা তারা কষ্ট পাবে না? আচ্ছা রাজু, তুমি কি তোমার মা বাবাকে কষ্ট দিতে চাও? হ্যাঁ, তোমার মা বাবা কোথায়? আমার মা বাবা অনেক দূরে থাকে, বিদেশে, আমার দাদার কাছে। কেন থাকে না তোমার কাছে? তার মানে তুমি আমার মতন, তোমার মা বাবা তোমার কাছে থাকে না। একদম ঠিক বলেছ। আর তাই তো আমি চাই তুমি তোমার বাবা মার কাছে ফিরে যাও, যাতে আমার মতো আর একলা না থাকতে হবে। তুমি আমার কাছে থাকবে না? আমি তো আছি। রাজু, তুমি আমাকে হেল্প করবে তোমার বাবা মাকে খুঁজে বের করতে? আচ্ছা, তুমি কোনো ডাক্তারকে চেনো? আর হ্যাঁ, তোমাকে। আমাকে তো চেনো, আমাকে ছাড়া। ওই বুড়োটাকে? আচ্ছা বেশ, আর কোন সার্জনকে চেন? সার্জেন? আর কে সার্জেন জানি না। কিছু মনে পড়ছে না? না মানে কোথাও যেতে তুমি তোমার বাবা মায়ের সাথে বা ওই সার্জনের সাথে? বাবা নিয়ে যায়। ওই একটা সাদা, খুব সাদা বড় বাড়ি, আর উপরে না একটা কালো পরী আছে। ওই পরীটা, ওই কালো পরীটা ওই সাদা বাড়িটার মাথাতেই থাকে, ওখানেই থাকে সব সময় উপরে। ভিক্টোরিয়া মেমোরিয়াল, ওর বাবা ওখানে নিয়ে যেত। তার মানে তুমি ইন অল প্রবাবিলিটি কলকাতারই। আমি ঠিক ধরেছি। আমি কাল থেকে তোমাকে রোজ নিয়ে বাইরে বেরোবো। তোমায় কিন্তু আমাকে হেল্প করতে হবে রাজু। কোনো জায়গা, কোনো রাস্তা, কোনো বাড়ি, যেটাই তোমার চেনা চেনা লাগবে আমাকে সঙ্গে সঙ্গে বলবে, কেমন? এখনো পাঠালো না? কি ব্যাপার? পাঠানোর কথা ছিল এতক্ষণে, গিনিকে পাঠায়নি। একটা ফোন করে দেখি তো। অনুভবদা? হ্যাঁ অনুভবদা, বলো। হ্যালো, গিনিকে পাঠালে না তোমরা? নাকি তোমরা সত্যি সত্যি ঠিক করে নিয়েছো যে আর আমার মতো এক মাতালের কাছে গিনিকে পাঠাবে না কখনো? অনুভবদা, ওরম কোনো ব্যাপার নয়। কেন এরম করে বলছো? গিনির শরীরটা ভালো নেই। কেন, কি হয়েছে ওর? কি আর বলো না, কাল রাত্রির থেকে জ্বর এসেছে, এখন আবার জ্বরটা বেড়ে গেছে। ডাক্তারও বলছে আসতে পারবে না। শোনো না, তুমি একবার আসবে প্লিজ। না 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 না, আমি যাবো না, আমি দেখবো না। আর আমি এখন কাউকে দেখি না, তুমি জানো না? আর অনুভবদা, অন্য কাউকে দেখার মধ্যে আর গিনির মধ্যে তো তফাৎ আছে না? এরকম কেন করছো? প্লিজ একবার এসে দেখে যাও, আমাদেরও তাহলে টেনশনটা কমে যাবে। না 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 না, আমি পারবো না, আমি পারবো না যেতে। আরে কি বলি বলো? আমার জন্য হয়েছে, আমিই দোষী। আমার জন্য গিনির এরকম হয়েছে। আমার কাছে যেই আসে তার কখনো ভালো হয় না। যাকে আমি আঁকড়ে ধরতে চাই সেই আমাকে ছেড়ে চলে যায়। এই কি হলো আবার? এরকম করছিস কেন তুই? পিসিমণি, গিনিকে কখনো আমার কাছে আর আসতে দিও না, কখনো না। গিনি যেন আমার কাছে কখনো আর না আসে। কি বলছিস তুই? কি হয়েছে সেটা বলবি তো? পিসিমণি, তুমি ওদের বারণ করে দিও যেন কখনো গিনিকে আমার কাছে না পাঠায়। গিনিকে আমার থেকে যেন দূরে রাখে সবাই, সব সময়। কখনো যেন গিনিকে আমার কাছে না আনে। এই কি পাগলামি করছিস তুই? গিনির কি হয়েছে? কেন এরকম করছিস তুই? আমি গিনির থেকে দূরে থাকবো সবসময়। আমি গিনির কোনো ক্ষতি হতে দেবো না। আমি গিনির কোনো ক্ষতি অনুভব, হতে দেব না। অনুভব, ওই দেখো, ভিক্টোরিয়া মেমোরিয়াল। রাজু, তুমি তোমার বাবার সঙ্গে এখানে আসো। হ্যাঁ, ওখানে একটা মাঠ আছে না? হ্যাঁ আছে তো। আচ্ছা রাজু, বাবা ছাড়া আর কার কার সাথে তুমি এখানে বেড়াতে এসছো? না, শুধু বাবা, শুধু বাবা। তোমার বাবার নাম কি? মানে কি নামে ডাকে? মানে নাম
মানে এই দেখো, যেমন আমার নাম সিদ্ধার্থ, তোমার নাম রাজু, তেমন তোমার বাবাকে লোকজন কি নামে ডাকে? মনে নেই, নাম মনে নেই। আচ্ছা বেশ, নাম ছাড়ো। তোমার বাবাকে কি বলে ডাকে লোকজন? মানে ধরো যদুবাবু, সজলবাবু, রামবাবু, শ্যামবাবু, বিশ্বনাথবাবু, মানে কোনো একটা নামে তো কিছু ডাকে নিশ্চয়ই। বিশ্বনাথ। হ্যাঁ? বিশ্বনাথ। বিশ্বনাথ। তোমার বাবাকে লোকজন বিশ্বনাথ নামে ডাকে রাজু? বিশ্বনাথের তো ভুঁড়ি আছে, আমার বাবা তো রোগা। মনে হচ্ছে ঠিক দিকেই যাচ্ছি। বিশ্বনাথ মনে হয় ওর বাবার নাম, কিন্তু দুনিয়ায় এই লাখ লাখ বিশ্বনাথের মধ্যে কি করে ওর বাবাকে খুঁজে বের করব? ঠিক হ্যাঁ, নো প্রবলেম। আজ যেমন এইভাবে বিশ্বনাথ উকি দিয়েছেন, আর সবাইও ঠিক ধরা দেবেন। আর বাকি রইল ওই সার্জন। সার্জনটা কে? ও নিজে নাকি ওর বাবা, মা, হাজব্যান্ড, কে? সামওয়ান ভেরি ক্লোজ যে ডাক্তার, সেটাই আমাকে খুঁজে বের করতে হবে। নন্দা, ডাক্তারবাবুকে আরেকবার ফোন কর, জ্বর তো কমছেই না। আরে কতবার আর ফোন করে করে ওষুধ খাও বলো তো? মাথা ধুয়েও তোর জ্বর নামছে না। আমি বরং একটা কাজ করি, আমি ডাইরেক্ট গিনিকে নিয়ে ওর হসপিটালেই চলে যাই। ওখানে যদি উনি ফ্রি থাকেন তাহলে ওনাকেই দেখাবো, না থাকলে অন্য কোনো ডক্টর দেখে নেবে। কিন্তু চল আমরা যাই। হ্যাঁ হ্যাঁ, চল আমিও যাই তোর সাথে। আচ্ছা শোন না, বলছি আমিও যাই তোদের সাথে, তোরা পারবি না একা একা। তুমি না বাড়িতেই থাকো, কারণ মা বাড়িতে এসে আবার টেনশন করবে। তুমি বরং ভালো করে বোঝাতে পারবে মাকে। আমরা যাই। আরে দাঁড়িয়ে রইলি কেন, চল। সাবধানে যাবি। হ্যাঁ। রাজু, তুমি বাইরেটা ভালো করে দেখতে থাকো। যদি কোনো চেনাশোনা জায়গা মনে হয় আমাকে বলবে, হ্যাঁ? কোনো বাড়িও যদি চেনা লাগে আমাকে বলবে। দেখতে থাকো তুমি, কেমন? কি রে, দেখ না কতক্ষণ বলছে ক্যাব। 2 মিনিট। মেসি, তুই এত টেনশন করিস না, কিছু হবে না গিনি, ঠিক হয়ে যাবে। ও তো যে টাইম লাগবে। মুখ বাড়িও না, এমনি দেখো। সরে এসো, সরে এসো। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, হঠাৎ দুটো মেয়ের কথা কেন বললো রাজু? এখানে তো কোনো মেয়েকে দেখতে পাচ্ছি না, তাহলে কেন বললো? ডক্টর সিদ্ধার্থ মজুমদার। ইয়েস। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ডক্টর মজুমদার আমি কেন এখানে এসেছি। হ্যাঁ আমি জানি। আপনাদের ধারণা যে আমি এই মেয়েটিকে ইলোপ করে এখানে নিয়ে এসেছি, আর এখানে আনার পরে অসামাজিক কাজকর্ম করছি। আই মিন, আপনার কাছে এরকম ধরনের কোনো কমপ্লেন গেছে, রাইট? দেখুন, ব্যক্তিগতভাবে আমি আপনাকে চিনি, আমি জানি আপনি কি করতে পারেন আর কি করতে পারেন না, কিন্তু থানায় যখন একটা ডায়েরি হয়েছে তার খোঁজ তো আমাকে নিতেই হবে। আচ্ছা, এই মেয়েটির ব্যাপারেই কি বলেছে লোকজন? এক মিনিট অফিস। রাজু, রাজু একবার এদিকে এসো তো।
এই তো, ওনাকে তোমার নামটা বলে দাও তো। কেন এসেছে? ও তো পুলিশ, ও কেন এসেছে? হ্যাঁ পুলিশ তো, তুমি পুলিশ চেনো? হ্যাঁ, ও খুব বকে, আগের দিন এই লোকটাকে খুব বকেছে, পুলিশ বকে খালি। আই এম এক্সট্রিমলি সরি অফিসার। তুমি ভেতরে যাও, যাও যাও। তারা মাসি নিয়ে যাও, যাও, আমি আসছি। চলো চলো। তার মানে চারবনি থানায় কেসটা রেজিস্টার করা হয়েছিল। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনি বলছেন যে আপনার সন্দেহ উনি আসলে কলকাতার মানুষ? একদমই তাই। অ্যাকচুয়ালি আমি সব রকম পরীক্ষা নিরীক্ষা করার পরেই ডিসিশনে পৌঁছেছি। স্পষ্ট মনে পড়ছে না, তবুও কারোর সাথে খুব মিল পাচ্ছি। নট শিওর, মুখের মিল তো অনেকের সাথেই থাকে। ঠিক আছে, আমি বরং ওর একটা ছবি নিয়ে যাচ্ছি। কলকাতা পুলিশের কোনো থানায় কোনো মিসিং কমপ্লেট আছে কিনা একবার দেখে নিচ্ছি, আরও চেষ্টা করে দেখি যদি ওনার কোনো খোঁজ পাওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ অফিসার, আমার খুব হেল্প হবে। আমি আপনাকে এক্ষুনি ছবি ফরওয়ার্ড করে দিচ্ছি। আচ্ছা, থ্যাঙ্কস। অফিসার, আমার আরেকটা রিকোয়েস্ট ছিল। বলুন। আমি আপনাদের কাছে প্রোটেকশন চাইছি। মানে হঠাৎ করে এই পাড়ার লোকজনরা এসে বাড়িতে যেরকমভাবে হ্যারাস করছে, বিরক্ত করছে, আমাদের ফ্যামিলি ম্যাটারে ইন্টারফেয়ার করছে, এটা বন্ধ হওয়া দরকার। তাই জন্য আমি প্রোটেকশনটা চাই। আসলে কি বলুন তো, কিছু মানুষজন আছে যারা কিনা ভাবে তারাই সমাজের রক্ষক, কিন্তু অ্যাকচুয়ালি তাদের সোসাইটি সম্পর্কে কোনো ধারণাই নেই। কিছু জিনিস যেগুলো ছকবাঁধা নিয়মের বাইরে হয়, আর যেই হয় তখনই তাদের হারে পড়ে যায়, তাই আলাভাবে সব গেল। আর তাছাড়া এই মেয়েটি রাজু, ও যথেষ্ট ভালনারেবল অ্যান্ড টু বি ভেরি অনেস্ট কোয়াইট অ্যাট্রাকটিভ। তাই আমি চাই না যে আমি যখন বাড়িতে থাকবো না তখন ওর কোনো রকমের কোনো ক্ষতি হয়। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতে পেরেছি আপনার কনসার্ন, তবে আপনি নিশ্চিন্ত থাকুন, আমি দেখে নিচ্ছি পুরো ব্যাপারটা। থ্যাংক ইউ। ঠিক আছে, এখন ঠিক আছে তো? সত্যি ওর জ্বরটা কমেছে না, আমার খুব শান্তি হচ্ছে, এত টেনশন হচ্ছিল। আমি তো তোকে বলছিলামই ঠিক হয়ে যাবে, তুই এমনি এমনি এত টেনশন করছিলিস। আরে আস্তে, কি করছেন? গাড়িতে বাচ্চা আছে, দেখে চালাতে পারছেন না? আমি কি করব? দিনে দুপুরে দুম করে কোনো একটা মাতাল গাড়ির সামনে এসে পড়লে আমার কি করার আছে? দাঁড়ান দেখি। কি ওটা অনুভব দা না? তুই ধর কিনেকে। অনুভব দা, আমি নন্দা। ও নন্দা, তুমি? গিনি কেমন আছে? গিনি ঠিক আছে অনুভব দা। তুমি, গিনির জ্বর এখন অনেক কমে গেছে। তুমি কি অবস্থা করেছো নিজের? চলো গাড়িতে বসবে, চলো। না, আমি ঠিক আছে, আমি কোথাও যাবো না, তুমি যাও। অনুভব দা প্লিজ, রাস্তায় লোকজন আছে, এখানে সিন ক্রিয়েট করো না। তুমি চলো, আমার সঙ্গে চলো। না, আমি যাব না, আমি গিনির কাছে যাব না। আমি ওর কাছে গেলে ওর কোনো ক্ষতি হয়ে যেতে পারে। অনুভব দা, কি বলছো কি তুমি এসব? তোমার জন্য গিনির কি করে কোনো ক্ষতি হতে পারে? না, আমি জানি আমার জন্য গিনির জ্বর এসেছিল। আমি যাব না গিনির কাছে। আমি যাকে ভালোবাসি সেই আমাকে ছেড়ে দূরে চলে যায়। আমি আর গিনির কাছে যাব না, আমি ওকে ভুলে যাব, তাহলে গিনি ভালো থাকবে। অনুভব দা কি ভুলভাল বকছো তুমি? কি বলে যাচ্ছ? গিনি খুঁজছিল তোমাকে, তুমি তাও যাবে না? তুমি কি করে জানলে আমরা এদিক দিয়ে ফিরবো? অনুভব দা, আমি মনে মনে ভাবছিলাম যে তোমরা হয়তো এই রাস্তা দিয়েই ফিরবে। তোমাদের বাড়িতে ফোন করাতে বললো তুমি নাকি ওকে নিয়ে বেরিয়েছো, তাই আমি এখানেই ওয়েট করছিলাম যদি একবার দূর থেকে গিনিকে দেখতে পাই, কিন্তু এখন আর না, আপনি। অনুভব দা, তুমি চলো, গাড়িতে চলো, গাড়িতে বসবে, চলো গাড়িতে। অনুভব দা, গাড়িতে বসবে, চলো।
দেখলা তো ছবিগুলো? এগুলো আমি তোমায় পাঠিয়ে রাখছি। শোনো, প্রথমে একটা জম্পেশ করে লিগ্যাল নোটিশ পাঠাও দেখি, আমার মেয়ের কাস্টাডি। হ্যাঁ, সেটাতে বড় বড় করে লিখবে যে এইরম চরিত্রের মায়ের কাছে মেয়ে বড় হবে কি করে, কি শিক্ষা পাবে। হ্যাঁ, রাস্তাঘাটে মা জামাইবাবুর সাথে কোমরে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটুকু করো, বাকিটা আমি সামলে নেবো। কাজ হয়ে যাবে স্যার। থ্যাংক ইউ। অনুভবদা, তুমি কেন এই লাইফস্টাইলটা চুজ করে নিলে? কেন নিজের জীবনটাকে এইভাবে নষ্ট করছো? তুমি জানো কালকে লোকজন তোমাকে দেখে হাসছিল। আমি জানি আমি সকলের এম্বারেসমেন্টের কারণ হচ্ছি। আমি নিজেকে শুধরে নেবার খুব চেষ্টা করছি, বিশ্বাস করো। পিসিমণি, আমি লাগলে এই শহর ছেড়ে চলে যাব দূরে কোথাও। হ্যাঁ, ওই একটা জিনিসই শিখে রেখেছিস, কিছু হলে বাড়ি ছেড়ে চলে যাবি। আচ্ছা, তাতে কার কোন সমস্যার সমাধান হবে আমায় বলতে পারিস? সমাধান হবে পিসিমণি, সমাধান হবে। আমি এখান থেকে চলে গেলেই সকলের সমস্যার সমাধান হবে। আনন্দী বলছিল আমাকে যে আমি ওর মাথা হেট করে দিয়েছি। তুমি যেরকম ভাবে ছি বললে, আনন্দী সেরকম ভাবে বললো ছি। আমি দূরে চলে যেতে চাই এখান থেকে কোথাও, কিন্তু বিশ্বাস করো, এই ছোট বাচ্চাটির মায়া আমাকে এমন ভাবে বেঁধে রেখেছে, আমি কিছুতেই বেরোতে পারছি না এখান থেকে। কিন্তু আমি চেষ্টা করছি, আমি চেষ্টা করব, আমি চেষ্টা করব। অনুভবদা, অনুভবদা, আমার কথা। সবটা শেষ হয়ে গেল না কিরম পিসিমণি? কি হয়ে গেল বলো তো? আজকে না মানে অনুভবদাকে এই অবস্থায় দেখে আমার মনে হচ্ছে যে হয়তো দিদির বডিটা পাওয়া গেলেই হয়তো ভালো হতো। অন্তত অনুভবদার এই অবস্থাটা হতো না, আমাদেরকে অনুভবদাকে এই অবস্থায় দেখতে হতো না। তার পক্ষে শোকটা মেনে নেওয়া, সত্যিটাকে মেনে নেওয়া অনেক অনেক বেশি হয়তো সহজ হতো। তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই নন্দা। কি বলছো পিসিমণি? আমাকে ধন্যবাদ দেবে কেন তুমি? ধন্যবাদ দেওয়ার কিছু নেই। অনুভবদা আমাদের সকলের খুব প্রিয় মানুষ। তাকে কষ্টে দেখলে আমাদেরও কষ্ট হয়। অনুভবদাকে আমরা কেউ এইভাবে দেখতে পারছি না। তুমি ওর পাশে থেকো। এরকম করে কেন বলছো পিসিমণি? এটা আবার কোনো বলার কথা? অফকোর্স থাকবো। রাজু, রাজু, তোমার কি হলো? তুমি এরকম করছো কেন? সর্বনাশ! ও দাদা বাবু, দাদা বাবু, তুমি শিগগির এসো, দেখো কি হলো। রাজু, কি হলো? রাজু, কি হয়েছে তোমার? দেখি, আমাকে দেখতে দাও, সরো তুমি। রাজু, রাজু, কি হয়েছে? দেখো না, রাজু, মুখ দিয়ে শুধু গোগো শব্দ বের করছে। রাজু, চোখ খোলো।
চোখ খোলো রাজু, এই তো দেখো, তাকাও। ও আমার দিকে এভাবে তাকিয়ে কেন? কেন মনে হচ্ছে যে আমি বড্ড অচেনা? তবে কি ও স্মৃতি ফিরে এসছে? রাজু, তোমার কি হয়েছিল? তুমি কি দেখছিলে স্বপ্নে? কে জানে কি যেন সব দেখছিলাম। হ্যাঁ মানে সেটা কি একটু মনে করে বলো। কারা যেন বিয়ে করছিল। বিয়ে? কারা? মানে কিরকম দেখতে? তাদের মুখটা দেখতে পেয়েছো? কোন জায়গা? না, ওই গাড়ির মধ্যে কারা যেন ছিল, আর গাড়িটা কিরম যেন কিরম একটা হচ্ছিল, খুব ভয় করছিল, খুব ভয় করছিল। রাজু, গাড়ির মধ্যে কে ছিল? কাকে দেখেছো তুমি? ব্যথা, ব্যথা, খুব ব্যথা। কি হয়েছে রাজু? রাজু কি কষ্ট হচ্ছে বলো আমাকে। রাজু বলো। গাড়ির মধ্যে উড়ে চেঁচাচ্ছে গাড়ির মধ্যে, বাচ্চা। রাজু, রাজু প্লিজ আমার দিকে তাকাও, দেখো এই তো আমি তোমার সামনে বসে আছি, কোনো শব্দ হচ্ছে না, কেউ চেঁচামেচি করছে না এখানে। এই দেখো আমি আছি, তারা মাসি আছে। হ্যাঁ কি হচ্ছে? কোনো শব্দ আছে? কেউ? দেখ দেখ লেখা, আমি যে আজ এত কষ্ট পাচ্ছি সে তো আমার পাপেরই শাস্তি, তাই না? আনন্দে কিন্তু সবটা মুখ বুজে সহ্য করেছে, শুধু ভেবেছে মায়ের কবে আবার সম্বিত ফিরবে। এই চন্দ্রা, ইন্দু এরা আমাকে কতবার বারণ করেছে, বুঝেছে যে মা একটা ভুল করছে, নিশ্চয়ই মা বুঝতে পারবে। কিন্তু আমার চেতনা ফিরতে ফিরতেই এত বড় একটা সর্বনাশ হয়ে গেল আমাদের জীবনে। ওই বিক্রম ঢুকে পড়লো আমাদের জীবনে। মা, আমরা কেউ একা নই, আমরা প্রত্যেকে নিজের সুবিধা মতো দিদিভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহারও করেছি, আবার ভালো ব্যবহারও করেছি। সেদিন দিদিভাই না থাকলে আমাকে কেউ জেল থেকে ছাড়াতে পারতো না, শুভময় স্যারেরও শাস্তি হতো না কখনো। হিন্দু, তুই শুধু তোর কথা বলছিস, আর আমি তো দিদিভাইয়ের উপর সবটা ছেড়ে দিয়েছিলাম। যেদিন আমি সৌনককে আমার মনের কথা জানিয়েছিলাম, ও তো আমাকে পাত্তাও দেয়নি। কলেজের সব বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করেছিল, কিন্তু দিদিভাই সবটা দেখেছিল, সবটা দেখেও কিন্তু আমাকে বকেনি, আমাকে নিয়ে হাসাহাসিও করে। বরং দিদিভাই না আমাকে বুঝেছিল, দিদিভাই আমাকে বুঝেছিল, সৌনকের মন বোঝার চেষ্টা করেছিল। দিদিভাই বুঝতে পেরেছিল যে সৌনকের আমাকে ভালো লাগলেও আমি বয়সে অনেকটা ছোট, তো তাই সৌনক আমাকে মানতে পারছে না। দিদিভাই কিন্তু সৌনককে বুঝিয়েছিল যে কোনো সম্পর্কে বয়সটা ম্যাটার করে না। অথচ তখন অনুভবটা দিদিভাইকে ছেড়ে চলে গেছে।
এই বাস্কেটটা নিয়ে যাও। অনুভব, এসো ভেতরে এসে বসো। দিদি ভাই কোথায় যাচ্ছ? অনুভব এসেছে তো। ওকে বসতে বলো, আমি হাতটা ধুয়ে আসছি। নন্দা আমি আসছি, পরে আসবো। টাটা মা। দিদি ভাই, অনুভব চলে গেছে। দিদি ভাই তুমি এরকমটা কেন করো বলো তো? মায়া হয় না তোমার ছেলেটাকে দেখে? না, মায়া হয় না। ও আমার মেয়েটাকে দিনের পর দিন কষ্ট দিয়েছে, দিনের পর দিন। এখন হয়তো ও বুঝতে পারছে যে এইটাও না করলে হয়তো ভালো হতো, কিন্তু এটা যদি ও আগে বুঝতে পারতো তাহলে আমার মেয়েটা বেঁচে থাকতো, আমাদের আজকে এই দিন দেখতে হতো না। মা, দিদি ভাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর ওদের মধ্যে সমস্ত প্রবলেম মিটে যাওয়ার পর হয়েছিল অ্যাক্সিডেন্টটা। এতে 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 অনুভব তার কি দোষ বলতো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি আমার মতো করে বুঝি আর তোমরা তোমাদের মতো করে বোঝো। বুঝে অনুভবদাকে মাথায় তুলে রাখো। কিন্তু অনুভব আমার মেয়েকে কষ্ট দিয়েছে, ওকে ওকে সন্দেহ করেছে, ওর চরিত্রের দিকে আঙুল তুলেছে। ছি, এটাও করতে পারলো? দিদি ভাই, আমরা সবাই অন্যায় করেছি, ভুল করেছি, অনুভবও করেছে। দিদি ভাই, তুমি তো ওর মা, তুমি ওকে জন্ম দিয়েছো। তা সত্ত্বেও দাদা মারা যাবার পর তুমি আনন্দকেই দোষারোপ করছিলে। সেই শাস্তি তো এখন আমি পাচ্ছি, তাই না? দিদি ভাই অনুভব ভুল করেছে। তুমি দেখো ছেলেটা কত ভালো, কত বড় একটা ডাক্তার, আজ কি অবস্থা হয়েছে, শেষ করে দিচ্ছে নিজে। না, আমি এসব শুনতে চাই না, আমি এখন আসছি। হ্যাঁ দিদি ভাই আমার একটা কথা শোনো। চন্দ্রা, তুই যাস না, তুই একটু থাক। হ্যাঁ, আমি দিদি ভাইকে কটা কথা বলবো, তুই একটু শোন। আমি ঠিক বলছি না ভুল? আর দিদি ভাই, আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো, আর রাগ করে চলে যেও না যেন। কি বলছিস বলতো? যা বলার বলা, তো ভূমিকা দিচ্ছিস কেন? দিদি ভাই এরপর তো গিনি বড় হবে, স্কুলে যাবে, ওর চারপাশে ওরই বয়সী আরো ছেলে মেয়েগুলোকেও দেখবে, মিশবে ওদের সাথে। তখন তো ওর মধ্যে একটা অভাব বোধ তৈরি হবে, ওর বাবার অভাব। তুই কি নন্দার সঙ্গে অনুভবের? হ্যাঁ দিদি ভাই, আমি সেটাই বলছি। আমি মানছি যে আনন্দী মারা গেছে, 6 মাসও হয়নি, তারপরেও আমি এই কথাটা বলছি। না, তোর কি মাথা খারাপ হয়ে গেছে ছোট? অনুভবের হাতে আমি আমার আরেকটা মেয়েকে দেবো তার সর্বনাশ করার জন্য? তোর কি মাথা খারাপ? আমি পারবো না। না দিদি ভাই, তুমি শোনো, আমি তোমাকে বলছি অনুভব ভালো ছেলে, অনুভব খারাপ ছেলে নয়। আর আমি দেখেছি যে গিনিকে নিয়ে অনুভব আর আমাদের নন্দার একটা সুন্দর বোঝাপড়া তৈরি হয়ে গেছে। গিনিকে অনুভব পাগলের মতো ভালোবাসে, আর গিনিও অনুভবের কাছে নিজের বাবার স্নেহটা পায়। দিদি, এটা তোকে কে বলেছে বলতে? এটা নন্দা তোকে বলেছে না আমাকে বলতে? হ্যাঁ, মেয়েটা আমাকে কোনোদিন কোনো শান্তি দিল না। না 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 দিদি ভাই, নন্দা আমাকে কিছু বলেনি, বিশ্বাস করো। ও জানেও না আমি তোমার কাছে এসেছি। আমি বলছি যে নন্দা আর অনুভবের মধ্যে যদি একটা সম্পর্ক তৈরি হয়, ওরা যদি নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করে নেয়, তাহলে আমাদের গিনিটা ভালো থাকবে গো। আর গিনির দায়িত্বটা পেলে অনুভবও হয়তো সুস্থ স্বাভাবিক একটা জীবন পাবে। দিদি ভাই আমার কথাটা শোনো, আমি তোমার কাছে হাত জোড় করছি। দিদি ভাই, আমি তোমার পায়ে পড়ছি, আমার কথাটা শোনো। আমি তোমাকে
বলছি যে গিনি গিনি অনুভবের কাছে ওর বাবার স্নেহটা পায়। কই কই আমাদের অপুর কাছে তো ওরকম শান্তিতে থাকে না যতটা অনুভবের কোলে গেলেও থাকে। দিদি ভাই, অনুভবের প্রতি তোমার যত রাগ অভিমান সবকিছু একটু দূরে ঠেলে দাও না, একটু গিনির দিকে তাকাও, দেখবে ওর ভবিষ্যৎটা সুন্দর হবে, গিনি ভালো থাকবে। আর আর গিনির মাথার উপর যদি অনুভব থাকে তাহলে বিক্রম হয়তো আর বদমাইশি করার কোনো সুযোগ পাবে না দিদি। This is unfair. Very much unfair, Ahundi. ঠিক করবি না তুই। অনুভব, চল খাবি চল। না, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, এখন কিছু খাবো না আর। আচ্ছা বেশ, বলছি গিনি কেমন আছে রে? ভালো আছে এখন? ওইটুকুনি বাচ্চা তো, একদিন জ্বর হয়, পরের দিন আবার ঠিক হয়ে যায়, ওই আর কি। সে তো জানি, কিন্তু নন্দাটা বড় চিন্তা করছে জানিস। কালকে ফোন করেছিলাম তখন বুঝলাম, আসলে মা তো বাচ্চাটার জন্য খুব টেনশন করে। স্বাভাবিক। বলছি হ্যাঁ রে, বিক্রমের খবর কিছু জানিস? না, আমি তার কোনো খবর জানি না আর জানতেও চাই না, জানা দরকার মনে করি না। ওকে নিয়ে কথা বলা মানে সময় নষ্ট করা। কিন্তু দেখ, নন্দা আর গিনির জীবনে ওই সব থেকে বড় অশান্তির কারণ হয়ে গেছে। ছেলেটা যে কি চায়, কেন গিনিকে কেড়ে নিতে চায় কিছু। গিনির গায়ে হাত দিয়ে দেখুক না, আমি হাতটাই কেটে দেবো। তাই বুঝি? তা সেটা তুই করবি কোন অধিকারে? বিক্রম আর নন্দার ডিভোর্স হয়ে গেছে ঠিকই, কিন্তু মনে রাখিস বিক্রমই কিন্তু গিনির বাবা। তোমার কি মনে হয় বলো তো? ও গিনির বাবার কর্তব্য পালন করবে বলে গিনিকে নিয়ে যেতে চাইছে নিজের কাছে? কখনোই না। ওর মতো একটা শয়তানকে আমি খুব ভালোভাবে চিনি। ও শুধু শুধু নন্দার উপরে প্রেশার ক্রিয়েট করতে চাইছে, নন্দাকে ভয় দেখাচ্ছে। তো সেই ভয় থেকে নন্দাকে তুই তো বাঁচাতে পারিস। বাঁচাবো তো, 100 বার বাঁচাবো। কেউ ডাকুক না ডাকুক, গিনিকে যে কোনো খারাপ লোকের কাছ থেকে বাঁচাবার জন্য, যে কোনো বিপদ থেকে বাঁচাবার জন্য আমি প্রথমে গিয়ে দাঁড়াবো। হ্যাঁ, আমিও তো সেটাই চাই, কিন্তু সেটা তুই তোর নিজের অধিকার থেকে কর। কি বলতে চাইছো? মানে আমি বলতে চাইছি, তুই গিনিকে বাঁচাতে পারিস গিনির বাবা হয়ে। কি দেখছিস ওইভাবে? আমি যা বলছি অনেক ভেবে চিন্তেই বলছি। তোর আর নন্দার বিয়েটা করে নেওয়া উচিত, অন্তত গিনির